আচ্ছা। তো আজকে 4 নাম্বার লেকচার। এর আগের পিডিএফটা মেবি দেওয়া হয়নি, যে কালকেরটা আজকেরটা সহ দিয়ে দেবো এখন। ওকে। সো এখানে খেয়াল করো। এর আগে একদিন আমরা সম্ভবত এই যে একটা তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের কিরকম রিয়াকশন হয় ওইটা আমরা দেখছিলাম। যেমন হচ্ছে যে এইখানে একটা পাত্রের মধ্যে যদি, আচ্ছা দাঁড়াও এটা একটু বড় করে, ওকে। এইখানে একটা আমাদের পাত্রের মধ্যে অ্যানোড এবং আর একটা এই ক্যাথোড যদি এখানে থাকে। সো এটা হচ্ছে আমাদের অ্যানোড আর এটা হচ্ছে এইখানে যে ক্যাথোড। ওকে, এখন এইখানে পাত্রের মধ্যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে। সরি, জলীয় দ্রবণ না, জলীয় দ্রবণ না, এখানে গলিত দ্রবণ। এখন জলীয় দ্রবণ আর গলিত দ্রবণ এই দুইটা টার্মের মধ্যে পার্থক্য আছে। এইখানে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ এটা বলতে বোঝায় যে মানে আমাদের সোডিয়াম ক্লোরাইড কি, সোডিয়াম ক্লোরাইড মেইনলি আমাদের খাবার লবণ। সো খাবার লবণকে তুমি যদি পানির সাথে মিশাও, তো ওইটা তো অবশ্যই ওইখানে ডিজলভ হয়ে যাবে বা ওইখানে দ্রবীভূত হয়ে যাবে। বাট ওইখানে তোমার পানির মধ্যে মিশালে ওইখানে পানিও থাকবে প্লাস সোডিয়াম ক্লোরাইডের অনুপরমাণু গুলাও থাকবে। এখন গলিত দ্রবণ বলতে বোঝায় যে তুমি সোডিয়াম ক্লোরাইড কি শুধুমাত্র হিট করছো বা তাপ দিয়ে সোডিয়াম ক্লোরাইড কি শুধুমাত্র তরলে পরিণত করছো, বা সোডিয়াম ক্লোরাইড হিট দিলে তো লবণ তো গলে যাবে না। এখন একটা পাত্রের মধ্যে তুমি যদি এই যে কিছু পরিমাণে এই লবণ নিয়ে তুমি যদি এটাকে হিট দাও, তো এটা যে কি হবে এখান থেকে, এইখানে শুধুমাত্র তোমার সোডিয়াম ক্লোরাইডই এইখানে তোমার তরল অবস্থায় থাকবে। এইখানে কিন্তু কোনো এই পানি অ্যাড করা হয় নাই, জাস্ট লবণটাকে তুমি যদি তাপ দাও লবণটাই গলে যাবে। ওইটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ। আর তুমি যেটাকে পানির সাথে মিক্স করবা ওইটা হচ্ছে জলীয় দ্রবণ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে গলিত দ্রবণ। এটা এটা তোমার কোন ক্ষেত্রে হবে, যখন আমরা এখানে তাপ প্রয়োগ করব। আর এইখানে এইখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি দিলে তো এটা তো এমনিতেই এই তোমার তরলে পরিণত হয়ে যাবে, বা লবণটা পানির সাথে মিশে যায়। এটাকে আমরা তখন বলবো জলীয় দ্রবণ। ওকে। তাহলে এইখানে তো পাত্রের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইডের শুধুমাত্র গলিত দ্রবণ আমরা ইউজ করি, তো এখন গলিত দ্রবণ ইউজ করলে এখানে পানির কোনো অনুপরমাণু কিন্তু থাকবে না। তাহলে এখানে আমাদের শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হবে, এবং সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে এখানে কি হবে, সোডিয়াম আয়ন এবং এই ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে এখানে আমাদের পাত্রের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় সোডিয়াম আয়ন এবং এখানে ক্লোরাইড আয়ন এই ঘোরাফেরা করবে। তো এখন এটা তো আমাদের অ্যানোড বা এটা প্লাস চার্জ বিশিষ্ট, এটা হচ্ছে ক্যাথোড, এটা মাইনাস চার্জ বিশিষ্ট। তো এখানে বোঝা যাচ্ছে যে সোডিয়াম আয়ন এখানে তোমার এই ক্যাথোডের নিকট যাবে এবং ক্লোরাইড আয়ন আমাদের অ্যানোডের নিকট যাবে। ওকে। এখন এইখানে যদি একটা তোমার শুধুমাত্র একটা লবণের গলিত দ্রবণ থাকে, তাহলে এইখানে তড়িৎ বিশ্লেষণ যে করলে কোন আয়নটা কোন তড়িৎদ্বারের নিকট যাবে। এখানে তড়িৎদ্বার দুইটা, একটা হচ্ছে ক্যাথোড এবং আরেকটা হচ্ছে অ্যানোড। সেখানে তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়নটা কোন তড়িৎদ্বারের নিকট যাবে এটা ইজিলি বোঝা যায়, যে ধনাত্মক আয়নটা যাবে ক্যাথোডের নিকট এবং যে ঋণাত্মক আয়ন বা যেটা অ্যানায়ন এটা আসবে আমাদের অ্যানোডের নিকট। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। তাহলে এইখানে আমরা যদি এই যে তড়িৎ বিশ্লেষণ যদি এইখানে করি, তড়িৎ বিশ্লেষণ করলে
আমাদের যেটা এই ধনাত্মক আয়ন, এটা হচ্ছে, আমরা এটাকে কি বলি, এটাকে বলি ক্যাটায়ন। সো এটা কই যাচ্ছে, এটা যাবে এই ক্যাথোডের নিকট। আর আমাদের যেটা ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, এটা আসবে অ্যানোডের নিকট। এবং এইখানে আমরা যদি রিয়াকশন গুলা দেখি, যে অ্যানোড রিয়াকশন, এখানে রিয়াকশন কি হবে, অ্যানোডে যাবে এইখানে তোমার ক্লোরাইড আয়ন, গিয়ে এই এইখানে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্লোরিন, বাট এখানে তো তোমার এটা তো ক্লোরিন আকারে তো থাকতে পারে না, এটা Cl2, তাহলে এখানে দুইটা, এখানে দুইটা। এরপরে ক্যাথোড রিয়াকশন, এই যে এইখানে ক্লোরিন গিয়ে যে তোমার অ্যানোডের মধ্যে যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এইটা আমাদের এই তারের মাধ্যমে এইখানে চলে আসবে, যে ফলে এখানে কি হবে, এইখানে একটা বিদ্যুৎ এই যে প্রবাহিত হবে। সো ওইটা ওই ইলেকট্রনটা আবার সোডিয়াম গ্রহণ করবে, গ্রহণ করে সে আবার সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সো এটা হচ্ছে আমাদের মেইনলি গলিত দ্রবণের ক্ষেত্রে তড়িৎদ্বারের বিক্রিয়াগুলা। ওকে, এখন যদি এইখানে, যদি এখানে এই গলিত দ্রবণ না থেকে যদি জলীয় দ্রবণ থাকে, যেমন হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে, ওকে দেখো, এখন এখন জলীয় দ্রবণ বলতে এখানে কি বোঝায়, যে সোডিয়াম ক্লোরাইড থাকবে প্লাস পানি থাকবে। ওকে, সো এখন যদি সোডিয়াম ক্লোরাইড থাকে এবং পানি থাকে, এখানে দুইটাই কিন্তু বিয়োজিত হবে। দুইটাই বিয়োজিত হইলে সোডিয়াম ক্লোরাইড থেকে আসবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এবং এইখানে তো পানিও কিন্তু বিয়োজিত অবস্থায় থাকবে। পানি বিয়োজিত হলে এখানে আসবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখানে পাত্রের মধ্যে, একটা যদি অ্যানোড হয় আর একটা যদি এখানে ক্যাথোড হয়। ওকে, সো এখন এইখানে আমাদের সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, এই দ্রবণের মধ্যে, আচ্ছা, এখন এখানে তোমার ক্যাটায়ন আছে যে কয়টা, ক্যাটায়ন আছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। আর অ্যানায়ন, এইটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। সো এইখানে আমাদের ক্যাটায়ন থাকবে দুইটা, সোডিয়াম হাইড্রোক্সিল এবং এটা ক্লোরাইড এবং হাইড্রোক্সিল, একটা সোডিয়াম হাইড্রোজেন আর একটা ক্লোরাইড এবং হাইড্রোক্সিল। তাহলে এখন এইখানে দুইটা করে ক্যাটায়ন আছে, দুইটা করে অ্যানায়ন আছে। তো এই ক্ষেত্রে কে তড়িৎদ্বার গুলাতে যাবে, মানে দুইটা ক্যাটায়নের মধ্যে কে আগে, এই যে এই দুইটা তো যাওয়ার কথা ক্যাথোডে, আর এই দুইটা যাওয়ার কথা হচ্ছে অ্যানোডে। সো এখন যেহেতু দুইটা করে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, সেই ক্ষেত্রে কে আগে ক্যাথোড অথবা অ্যানোডে যাবে। সো এখন দুইটা করে যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে, কে আগে এই তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে, এইটা নির্ভর করে একটা চার্টের উপর। সো এই যে চার্টটা এখন আমাদের শিখতে হবে।
এটা আসলে নির্ভর করে ক্যাটায়ন এবং অ্যানায়নের সক্রিয়তার উপর। সো এর উপর একটা চার্ট আছে, ওইটা আমরা এখন একটু দেখি। ওকে, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। ওকে, সো এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আগে লিখে দেই, তারপরে বুঝাইতেছে। এই সারিটি হচ্ছে বিজারণ বিভবের উৎসক্রম অনুযায়ী সাজানো। ওকে, এখানে সহজে বিজারণ যোগ্য যে ক্যাটায়ন, সারির নিচে অবস্থান করে। ওকে, এখন এখানে এই যে খেয়াল করো। এইখানে আমাদের যদি ক্যাটায়নের জন্য যে সারিটা, এটা একটু লিখে নাও। পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরপর অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এখানে Fe2+। ওকে, এরপরে আছে টিন, লেড, এরপর আছে হাইড্রোজেন, কপার, হাইড্রোজেন, কপার, এরপরে হচ্ছে সিলভার, আর একদম একদম শেষেরটা হচ্ছে অরাম। এটা কিন্তু একদম একদম শেষেরটা, মানে এটা সিলভারের নিচে, এজি এর নিচে হচ্ছে অরাম। ওকে, লিখে নিছো এটা? হ্যাঁ। ওকে, সো এখন এইখানে সহজে বিজারণযোগ্য ক্যাটায়নটি সারির নিচে অবস্থান করে। এখন সহজে বিজারণযোগ্য মানে কি? সহজে বিজারণযোগ্য এইখানে যে আমরা আমরা ক্যাটায়নের যে এগুলো লিখলাম, এইখানে তোমার ক্যাটায়নের এই রিয়াকশন নর্মালি কি হয়? ক্যাটায়ন তো ইলেকট্রন গ্রহণ করবে না এই ক্যাথোডে গিয়ে, হ্যাঁ। বা এখানে সোডিয়াম গ্রহণ করবে ইলেকট্রন এত। সো এই ধরনের এটা কি ধরনের বিক্রিয়া? এটা বিজারণ বিক্রিয়া না? হুম। ওকে, তো এখন এরা কিন্তু আমাদের ক্যাটায়ন গুলা ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করে। সো যে যত নিচে অবস্থান করবে সে তত সহজে বিজারণযোগ্য, মানে তার বিজারিত হওয়ার বা তার বিজারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করার প্রবণতা তত বেশি। মানে এক কথায় এইখানে বলতে গেলে, যে যত নিচে থাকবে সে তত আগে
ক্যাথোডে যাবে। তো বুঝছো? হুম, বুঝছি। ওকে। সো এইখানে হচ্ছে যে যে নিচে থাকবে সে আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। ওকে। তাহলে এই লিস্ট অনুযায়ী আমাদের আগে যে ইয়ে ছিল, যে এইখানে ছিল তোমার ক্যাটায়ন ছিল সোডিয়াম এবং হাইড্রোজেন। তো কে আগে ক্যাথোডে যাবে? হাইড্রোজেন। হ্যাঁ, এখানে অবশ্যই হাইড্রোজেন আগে ক্যাথোডে যাবে। ওকে, সো এই লিস্টটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা যে জিনিস এইখানে, এগুলা ইনসুকের জন্য ইম্পর্টেন্ট, যে ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, এই জিনিসটাকেই তো মেইনলি চার্জ মুক্ত হওয়া বলে। যে ইলেকট্রন গ্রহণ করলে তার যে প্লাস আয়নটা ছিল সেইটা তো আর থাকতেছে না। তো এটাকে আমরা এই যে বলবো যে চার্জ মুক্ত হওয়া। তাহলে এইখানে তোমার চার্জ মুক্ত হওয়ার ক্রমটা এই যে কোন দিকে এখানে বলো তো? এখানে চার্জ মুক্ত হওয়ার ক্রমটা তাহলে এই যে কোন দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা? এটা বুঝতেছো না? এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে বাড়তেছে। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। আর ধাতুর রাসায়নিক সক্রিয়তা এবং ধাতুর রাসায়নিক সক্রিয়তা উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। ওকে, এখন তুমি এটা এইভাবে মনে রাখতে পারো যে আমাদের অণুবন্ধী অ্যাসিড ক্ষারকের যে কনসেপ্টটা, যে যে অ্যাসিড যত বেশি শক্তিশালী তার অণুবন্ধী ক্ষারক কি হয়, তত দুর্বল হয়। অথবা যে যেটা আমাদের যে অ্যাসিড যত বেশি দুর্বল তার অণুবন্ধী এই যে ক্ষারকটা তত বেশি সবল হয়। আমরা তো এগুলা জানি। তো এইখানে তুমি ওইটার মাধ্যমে এটা মনে রাখতে পারো, বাট এই থিওরির সাথে ওই থিওরির কোনো মিল নাই আসলে। এটা জাস্ট মনে রাখার জন্য যে যেটা যে আয়ন সবচেয়ে আগে ইলেকট্রন গ্রহণ করবে তার এই ধাতুটা হবে সবচেয়ে কম সক্রিয়। বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে এইখানে যেমন হচ্ছে আমাদের পটাশিয়াম এবং সোডিয়াম, এই দুইটা যদি কোনো দ্রবণের মধ্যে থাকে তাহলে অবশ্যই এখানে সোডিয়াম বেশি রিয়েক্টিভ, মানে সোডিয়াম আয়নটা আগে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। সো যেহেতু তোমার আগে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, সো এর ইলেকট্রন গ্রহণের এই ফলে যে যে এখানে ধাতুটা তৈরি হবে সোডিয়াম, এইটা হবে কম রিয়েক্টিভ এবং এই পটাশিয়াম হবে বেশি রিয়েক্টিভ। ওকে, সো এটা আমরা এখান থেকেও বুঝতে পারি। এবং আমাদের যদি নর্মাল পর্যায় সারণী থেকেও দেখি, তাহলে সোডিয়াম থাকে উপরে, পটাশিয়াম থাকে নিচে। সো এখন এই সারি থেকে আমরা কি বুঝলাম যে এখানে কার সক্রিয়তা এখানে বেশি? এখানে সক্রিয়তা বেশি পটাশিয়ামের, না? এর সক্রিয়তা হচ্ছে বেশি। হুম।
তো এই পর্যায় সারণী যদি পড়ে থাকো ভালোভাবে, তাহলে এটা জানার কথা যে পর্যায় সারণীর আমাদের যেগুলা ধাতু আছে, যেমন 1 নং গ্রুপ এবং 2 নং গ্রুপ, এদের সক্রিয়তা একটা একটা পর্যায়ের, না সরি, একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে বৃদ্ধি পায়। সো ওই হিসাবে অবশ্যই সোডিয়ামের সক্রিয়তা বেশি। ওকে, তাহলে এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন এখানে খেয়াল করো, অ্যানায়নের এই জন্য আমরা যদি সেম এটা লিখি, যে এখন এইখানে অ্যানায়নের জন্য তোমাদের সারিটা হবে প্রথমে নাইট্রেট, তারপর সালফেট, তারপর ক্লোরাইড, তারপর ব্রোমাইড, তারপর আয়োডাইড, তারপর হচ্ছে হাইড্রোক্সাইড। তো এইখানেও সেম, এইখানে যে যত নিচের দিকে, যে নিচে থাকবে সে আগে অ্যানোডে যাবে। তো এখানেও সেম জিনিসই। সো এটাও মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের যে আগের রিয়েকশনটাতে যখন আমরা জলীয় দ্রবণ ইউজ করব, তখন এইখানে অবশ্যই তোমার পানির অণু থেকে যে হাইড্রোক্সিল থাকবে, এবং অন্য তুমি যে লবণটা ইউজ করো ওই লবণের একটা অ্যানায়ন থাকবে। তো ওই অ্যানায়ন এবং হাইড্রোক্সিলের মধ্যে এই সারি অনুযায়ী তোমাকে ডিসাইড করতে হবে যে কে আগে অ্যানোডে যাবে। তবে এখানে তুমি নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, ক্লোরাইড, তারপর ব্রোমাইড, যেই আয়নই এইখানে ব্যবহার করো না কেন, সবসময় এখানে হাইড্রোক্সিলই আগে যাবে, কারণ হাইড্রোক্সিল সবার নিচে এইখানে। ওকে, তাহলে ওইখানে ক্লোরিন এবং হাইড্রোক্সিলের মধ্যে অবশ্যই হাইড্রোক্সিল আগে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, এটা বুঝছো আশা করি। ওকে, এখন এখানে এখানে আরো কিছু জিনিস আছে। ওকে, এখন হচ্ছে যে যদি সমধর্মী আয়ন থাকে, সমধর্মী আয়নের ঘনমাত্রার প্রভাব ওকে, এই জিনিসটা আরো ইম্পর্টেন্ট এইখানে। এখানে ঘনমাত্রার প্রভাব হচ্ছে যে তড়িৎ রাসায়নিক সারির আয়নের অবস্থানের থেকেও বেশি, বেশি কার্যকর। এখন আহ তোমার এই তড়িৎ রাসায়নিক সারিতে সোডিয়াম এবং হাইড্রোজেন, এই দুইটার মধ্যে কে আগে যাবে ক্যাথোডের মধ্যে? হাইড্রোজেন আগে যাবে। হ্যাঁ, এখানে অবশ্যই হাইড্রোজেন আগে যাবে।
এখন যদি আমাদের জলীয় দ্রবণের মধ্যে যদি এমন হয় যে তোমার তড়িৎ রাসায়নিক সারির অবস্থান অনুযায়ী সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন আগে যাওয়া উচিত, বাট ওই দ্রবণের মধ্যে বা আমরা যে এইখানে যে আমরা দ্রবণটা ইউজ করব, যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এইখানে আমাদের থাকতেছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। সো এইখানে যদি তোমার সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন যদি বেশি হয়, মানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি বেশি হয়, আর এইখানে তোমার পানির ঘনমাত্রা হচ্ছে কম, তাহলে যার ঘনমাত্রা বেশি হবে সে আগে যাবে। এখানে যদিও তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী বা আমরা একটু আগে যে চার্টটা শিখলাম সেই চার্ট অনুযায়ী হাইড্রোজেন আগে যাওয়া উচিত, বাট এখানে ঘনমাত্রার প্রভাব হচ্ছে ওই সারিতে আয়নের অবস্থানের থেকেও বেশি কার্যকর। যার ঘনমাত্রা বেশি হবে সে আগে যাবে। এটা বুঝছো? এখানে যদি এখন যদি তোমার ঘনমাত্রা দুইটা সেম হয়, সেই ক্ষেত্রে আমরা তড়িৎ রাসায়নিক সারিটা দেখবো যে কে আগে পরে আছে। আর যদি দুইটার ঘনমাত্রা ভিন্ন হয় সেই ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সারি দেখার দরকার নেই, যার ঘনমাত্রা বেশি হবে সে আগে যাবে। তাহলে এই যে এই ঘনমাত্রার পার্থক্য থাকলে যার ঘনমাত্রা বেশি সে আগে যাবে। এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির কোনো এখানে ভূমিকা বা প্রভাব নেই। এটা আশা করি বুঝছো। তাহলে এই ক্ষেত্রে কে আগে যাবে? এই ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম আয়ন আগে যাবে। ওকে, এটা আশা করি বুঝছো। যেমন এইখানে আমি যদি ধরো যে এখানে আছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। ওকে, তো এখন যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হয়, তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে এইখানে তোমার সোডিয়াম আয়ন ও এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এখানে কত হবে? আমরা তো রিয়েকশন থেকেই তো এটা জানি যে সোডিয়াম আয়ন যদি বিয়োজিত হয়, সরি সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হলে এর 1 মোল সমান এর 1 মোল করে তৈরি করবে। তাহলে এখন এরা যেহেতু এদের আয়তনও যেহেতু সেম, সো আয়তন যদি সেম হয় তাহলে এর এর ঘনমাত্রা যা হবে এদের ঘনমাত্রা তো তাই হবে। হুম। ওকে, তাহলে এইখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও কিন্তু 0.1 মোলার করে বা 0.1 মোল পার লিটার। আর এখন এটা যেহেতু জলীয় দ্রবণ, আমরা এই জলীয় দ্রবণটাকে মানে পানির একদম একদম যদি বিশুদ্ধ পানি যদি এখানে ধরে নেই, তো এটার পিএইচ কত হয়? 7। হ্যাঁ, পানির পিএইচ হচ্ছে 7। সো পিএইচ মানে তো আমরা জানি যে
মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 7। তো এইখান থেকে হচ্ছে যে হাইড্রোজেন আয়নের তোমার ঘনমাত্রায় কত আসে, এটা হচ্ছে 10 ইনভার্স 7। এটা এখানে এখানে ক্যালকুলেশন করলে এরকমই আসে আর কি, এটা এটা 10 ইনভার্স 7 আসে। ওকে, সো এখন এইখানে তোমাদের হাইড্রোজেন আয়নের এই ঘনমাত্রা আর আর তো পানি যদি বিয়োজিত হয় সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তাহলে এরও যে তোমার পানির ঘনমাত্রা যা হবে হাইড্রোজেন এবং অথবা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তাই হবে। সো এই ক্ষেত্রে আমাদের হাইড্রোক্সিল এর এই ঘনমাত্রা কি হবে, এটাও তো 10 ইনভার্স 7ই হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এই ক্ষেত্রে এখন এই যে খেয়াল করো যে আমাদের সোডিয়াম আয়নের আমরা ঘনমাত্রা পাইতেছি 0.1 মোলার, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাইতেছি 10 ইনভার্স 7। আর এটাকে 0.1 কে আমরা চাইলে কি লিখতে পারি, 10 ইনভার্স 1 লেখা যায়, মানে 1/10 আর কি। এখন আমাদের তড়িৎ রাসায়নিক সারির অবস্থান অনুযায়ী কে আগে যাওয়া উচিত? হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন আগে যাওয়া উচিত, বাট এইখানে তোমার এখন ঘনমাত্রা থেকে দেখা যাইতেছে যে এখানে কার ঘনমাত্রা বেশি বলো তো? অবশ্যই সোডিয়ামের ঘনমাত্রা বেশি। So, এখন এখন তাহলে এখানে কে যাবে? এই ক্ষেত্রে অবশ্যই সোডিয়াম যাবে। সোডিয়াম। ওকে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার আবার হাইড্রোক্সিল এবং এই ক্লোরাইডের মধ্যে সেম, এখানে তড়িৎ রাসায়নিক সারির ইয়া অনুযায়ী হচ্ছে হাইড্রোক্সিল সবার নিচে থাকে, তো সেই ক্ষেত্রে এখানে হাইড্রোক্সিল আগে অ্যানোডে যাওয়া উচিত। বাট হাইড্রোক্সিলের ঘনমাত্রা হচ্ছে 10 ইনভার্স 7 এবং ক্লোরাইডের ঘনমাত্রা সোডিয়ামের মতোই 10 ইনভার্স 1। যেহেতু ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, সেই ক্ষেত্রে হাইড্রোক্সিল না গিয়ে আগে ক্লোরিন যাবে। ওকে, সো এইসব জিনিস খুবই ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউ এর এই জন্য তো ইম্পর্টেন্ট, প্লাস আমরা যখন এটা এই এই থিওরি থেকে বিভিন্ন সৃজনশীল আর কি আসে, তোমাকে একটা লবণের জলীয় দ্রবণ দিয়ে দিবে এবং এবং তোমাকে বলবে যে এটার রিয়াকশন গুলো লেখো, ক্যাথোড বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া, এগুলো যখন আমরা সৃজনশীল দেখবো তখন এগুলো আসবে। ওকে, তো এইখানে আরো একটা জিনিস এখানে কাজ করে, যে এটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। ওকে, এখন এখানে তড়িৎদ্বারের এই প্রকৃতি কি রকম হয়? তাহলে এখানে তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় এইখানে আমাদের তড়িৎ রাসায়নিক সারির অগ্রাধিকার ক্রমের, এখন অগ্রাধিকার ক্রম এটা মানে কি, মানে যে নিচে থাকবে সে তো আগে যাবে, সো এটার একটু ব্যতিক্রম হয় আমাদের তড়িৎদ্বারের এই প্রকৃতির উপরে নির্ভর করে। ওকে, তাহলে আমাদের তড়িৎদ্বারের এই প্রকৃতি অনেক সময় তড়িৎ রাসায়নিক সারির যে অগ্রাধিকার ক্রম, যে নিচে থাকবে সে আগে যাবে, এই নিয়মের ব্যতিক্রম ঘটায় অনেক সময়, যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে। এইখানে আমাদের ক্যাটায়ন থাকে দুইটা, একটা সোডিয়াম আয়ন এবং আর একটা হাইড্রোজেন আয়ন। এইখানে আমাদের তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী কে আগে যাওয়া উচিত? অবশ্যই এইখানে হচ্ছে যে হাইড্রোজেন আগে
যায়। ওকে, এইখানে আসছে যে আমাদের তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী হাইড্রোজেন আগে এখানে তো ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে।